ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ এখন অনেক বেশি ডাল হয়ে গেছে। উত্তাল সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। একদিন পরই আসলে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের একদিন পরই ভারত পাকিস্তান মুখোমুখি হলো, এবং এই ম্যাচ থেকে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা আমার কাছে মনে হয় যে যতটুকু ভারতের তার থেকে বাংলাদেশের বেশি, কারণ একই মাঠে টিম টাইগার্স দে আর গোয়িং টু ফেস সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যেই ম্যাচটা আর কিছুক্ষণ পর মাঠে গড়াবে, সেই ম্যাচ যখন নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, তখন টিম টাইগার্স তাদের ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ অ্যান্ড ক্রিকেটাররা তারা একটা প্রপার আইডিয়া পেয়ে গেছে। বাংলাদেশের এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত, যেই লক্ষ্য পূরণ করতে সমর্থ বা ব্যর্থ হয়েছে আগের ম্যাচে দুই দলের ক্রিকেটারদের কেউ কেউ, দুই দলের পরিকল্পনা মাফিক যারা আসলে খেলেছিল, 120 বল ঠিকঠাকভাবে খেলা। 120টা বল যদি প্রপারলি ফেস করতে পারে বাংলাদেশ, আগে ব্যাট করুক কিংবা চেস করুক, ওই 120 বলে যদি প্রপার টেম্পারমেন্ট নিয়ে খেলতে পারে, পরিকল্পনা নিয়ে খেলতে পারে, যদি এক্সিকিউশনটা প্রপার হয় বেসড অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য উইকেট অ্যান্ড বোলিং অ্যাটাক, আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য বড় একটা সুযোগ রয়েছে। এবং এই সুযোগ থাকার সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে এই টাইপেরই আনপ্রেডিক্টেবল উইকেটে টিম টাইগার্স যত ম্যাচ খেলেছে, নানাভাবে জয় ছিনিয়ে নিয়েছে, এই এক্সপিরিয়েন্স পৃথিবীর আর কোনো দলের নেই। আমি মিরপুরে হোম অফ ক্রিকেটের কথা বলছি। এখন এই মাঠে যদি খেলা না হয় অন্য কোথাও হতো, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের, একবার ভেবে দেখুন যে অনেক হাই স্কোরিং ম্যাচেস হয়, তাহলে কি বাংলাদেশের চান্স বেশি থাকতো, নাকি একটা মন্থর স্লো আনইভেন বাউন্সি উইকেটে খেলাটা হচ্ছে সেখানটায় চান্স বেশি? ডেফিনেটলি অপশন 2 ইজ অ্যাপ্লিকেবল। 200+ রানের উইকেটে বাংলাদেশ দলের 200+ করা সাউথ আফ্রিকার মতো দলের এগেনস্টে, অথবা 200+ চেস করা যতটুকু ডিফিকাল্ট, তার থেকে 120, 25, 30, 40 রানের উইকেটে বাংলাদেশ যদি সেই রানটা স্কোরবোর্ডে দিতে পারে, অথবা প্রতিপক্ষকে এই রানের মধ্যে আটকে থেকে যদি পরিকল্পনা মাফিক ব্যাট করতে পারে, তাহলে সেটা কোয়াইট ইজি টু গেট। বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা কোথায় আমার কাছে মনে হয়, আমরা আগের ম্যাচটা দেখেছি যে বোলিং ডিপার্টমেন্ট দারুণভাবে ক্লিক করেছে, টপ অর্ডার দারুণভাবে ফেল করেছে, যেটা সবসময় করে। এই ম্যাচেও আমার কাছে মনে হয় বোলিং ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা প্রপার অবস্থায় নেই, ডিসপাইট বাংলাদেশের বোলাররা লাস্ট ম্যাচে অসাধারণ বল করেছে। কেন? সাউথ আফ্রিকা যারা নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচটা খেলেছিল, নেদারল্যান্ডসকে 103 রানে তারা মোটামুটি আটকে দিয়েছিল, তাদের টিমে বা তাদের 11-এ কিন্তু 4 জন পেসার ছিল। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচও যদি আমরা দেখি, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং কিংবা হার্দিক পান্ডিয়া, আবার একইভাবে যদি আমরা পাকিস্তান 11ও দেখি, সেখানেও কিন্তু 4 জন পেসার, ফ্রন্টলাইন পেসার, এবং তারা 9 উইকেট নিয়েছে ভারতের। বাংলাদেশের 4 জন পেসার এভেলেবেল আছে কি নেই, এই উত্তরটা আমরা এখনো জানি না। শরীফুল ইসলাম খেলতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে বিশাল একটা কনফিউশন রয়েছে। সো এভেলেবেল পেসার, 100% ফিট পেসার, whenever you are getting only 3, তখন কিন্তু অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য উইকেট, যেভাবে অন্য দলগুলো সফল হয়েছে তাদের পেস ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে, আমি 3টা দলেরই নাম বললাম, ইন্ডিয়া, পাকিস্তান আর সাউথ আফ্রিকা, বাংলাদেশ কিন্তু পিছিয়ে হয়েছে। আরেকটা জায়গায় টিম টাইগার্স কি ডিসিশন নেয় আমাদের সেটা দেখতে হবে। তানভীর ইসলামকে ইনক্লুড করার কারণ, সাইফুদ্দিনকে বাদ দেয়া, এই যে ব্যাখ্যাটা বিভিন্ন সময় করা হয়েছে, সেখানে বলা হয়েছিল সাউথ আফ্রিকা ম্যাচের জন্য তানভীর কুড বি আ গুড ওয়েপন। কারণ দক্ষিণ আফ্রিকার যদি আমরা টপ 7 দেখি, তাহলে হচ্ছে সেখানকার 5 জন ব্যাটার রাইট হ্যান্ডি। কুইন্টন ডি কক এবং ডেভিড মিলার ছাড়া সবাই ডান হাতে ব্যাট করেন। সাকিব যে স্টাইলে বল করেন, বাঁ হাতে অর্থোডক্স, তানভীরের স্টাইলটাও সেম। সো তানভীর ইসলামকে ইনক্লুড করা হয়েছে, ব্যাখ্যা দিতে গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের কথা বলা হয়েছে, নিউ ইয়র্কে এই ম্যাচের কথা বলা হয়েছে। তানভীর কি দলভুক্ত হবেন? ইটস এ ট্রিকি কোয়েশ্চেন। দলভুক্ত হলে কার জায়গায় হবেন? আর যদি দলভুক্ত না হন, মানে 11-এ যদি সুযোগ না পান, তাহলে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল কেন? এইগুলো প্রশ্নেরও উত্তর খোঁজার সময় এসেছে। হাউএভার, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কিছুটা হলেও এক্সাইটমেন্ট তৈরি করেছিল। বিশ্বকাপটা এবার এমন গতিতে আগাচ্ছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই পার্টিকুলার গ্রুপের যে ম্যাচটা হয়ে গেছে ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তান হেরে যাওয়ার কারণে, এখন আমার কাছে যেটা মনে হয় যে ইউএসএ তাদের পরবর্তী ম্যাচে কি করে। পাকিস্তানকে এখন তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে না, গ্রুপের অন্য দলগুলো কি করে, তাদের পারফরমেন্সের দিকে, তাদের জয় পরাজয়ের দিকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ক্ষীণ যে সুযোগটা রয়েছে পাকিস্তানের, হয়তো তারা কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে। বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশ এই ম্যাচটা যদি জিতে যায়, এবারের বিশ্বকাপটা সত্যি অন্যরকম হবে।